ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্য প্রথম দিকে যখন ভারত বাংলাদেশ সম্পর্ক বা উনি যখন আমেরিকায় গেলেন, ওনার ইচ্ছে ছিল যে এই রিজনের যারা সার্কের প্রধান তাদের সাথে একটা ফটোশপ করার চিন্তা ভাবনা ছিল। তার মানে সার্ককে উনি পুনর্জীবিত করতে চান। এই যে এই মুহূর্তে এই ভারত বাংলাদেশের সম্পর্ক বা চায়না বা পাকিস্তান, এই সার্কের প্রয়োজনীয়তা আপনি কতটা ফিল করেন ডক্টর ইউনূস যেভাবে ফিল করেছেন? এটা খুব সহজ কথা। এটা ডক্টর ইউনূস ফিল করেছেন যে খুব লিস্ট ধারণা রাখে অর্থনীতি সম্পর্কে, পররাষ্ট্রনীতি সম্পর্কে। মানে এটা এমন একটা জিনিস যেটা আসলে আপনাকে দিনের শেষে সবাইকে লাভবান করবে। ডক্টর ইউনূস খুব খোলাখুলি বলছেন যে কোনো একটা সময় আমরা তো ইউরোপিয়ান ইউনিয়নের মতো হয়ে যেতে পারতাম বা পারবো। এখনকার পৃথিবীর নিয়মই হচ্ছে যত বেশি রিজিওনাল কোঅপারেশন করব। তো এটাই হওয়ার কথা। উনি আসার পর থেকে উনি শুধু এটা না, ডক্টর ইউনূস খুব রাইটলি আসিয়ানেরও সদস্য হওয়ার জন্য অলরেডি বলছেন, এবং আমরা যে ফর্মাল যা সব, এটা একটু লেংদি প্রসেস আছে, কিন্তু ফর্মালি আমরা সেটার কাজ করতেও শুরু করব। শুধু এটা খুবই গুরুত্বপূর্ণ ছিল, এবং এটাও এখন আরেক নতুন সংকট হয়েছে। আমি দেখলাম ভারতের মিডিয়াতে কথা বলছে, শাহবাজ শরীফ যখন এটাকে লুফে নিচ্ছেন তখন আবার এটার সমালোচনা যে বাংলাদেশের প্রস্তাব দেয় আর পাকিস্তান গ্রহণ করে, এবং ভারত খুবই সমালোচনা। এবং আমরা জানি যে সার্ক নিষ্ক্রিয় হয়ে আছে পাকিস্তানের কারণে। ডক্টর ইউনূস এমনও বলেছেন যাকে নিয়ে সমস্যা যদি সেটাও হয়ে থাকে আমরা তাকে বাদ দিয়েও করতে পারি, এমনও বলেছেন। কিন্তু ওরা সেটা করবে না, কারণ পাকিস্তানি মূল সমস্যাটা ভারত দীর্ঘদিন কথা বলেন যে ইস্যু নিয়ে মানে সমস্যা, সেই ইস্যুটা আলোচনা না করলেই হলো স্যারকে। আচ্ছা সরি, আমি তাহলে এটা ইয়ে করেছি। তো তারপর উনি যেটা আসলে ভারতের মূল সমস্যাটা কোথায়, ভারত আসলে মাল্টিল্যাটারালিজমে বিশ্বাস করে না, ওর সংকট হচ্ছে ওখানে। ও চায় সবসময় বাইল্যাটারালি ডিসকাস করে, বাইল্যাটারাল নেগোসিয়েশনের মাধ্যমে সব কিছু করতে, এবং সে যেহেতু বড় পাওয়ার সে চেষ্টা করে ওটাকে ব্যবহার করে একটা অন্য সবগুলো যে সুপ্রিমেসিটাকে রাখা। যখনই আপনি মাল্টিল্যাটারাল একটা কোঅপারেশনের জায়গায় আসবে, সেখানে অন্যান্য দেশ আছে, সবাই একত্র হওয়ার সুযোগ আছে, ওখানে ভোটাভুটির প্রশ্ন আসতে পারে, সব মিলে সে ব্যাকফুটে যেতে পারে। বা ব্যাকফুটও না, আসলে আপনি যদি লিস্ট একটা ডেমোক্রেটিক অ্যাটিটিউড থাকে আপনি তো এটা মানবেন, কিন্তু আপনি তো আসলে চাইছেন এখানে আপনি বুলি করতে, আপনি চাইছেন চাপ তৈরি করতে, আপনি চাইছেন শক্তি প্রয়োগ করতে। শক্তি প্রয়োগ করার জন্য অন্তত এই ধরনের রিজিওনাল কোঅপারেশন তো আসলে ফেভারেবল জায়গা না। সেই কারণে ভারত আসলে এটা হতে দেয় না এবং হতে দেবেও না। সে আর এটার পরে অল্টারনেটিভ নানান কিছু করার সব গড়িমসি করেছে, বিবিআইএন করার কথা বলেছে, কিন্তু এটা নিয়েও ভারতের যে খুব আগ্রহ ছিল তাও না। সুতরাং আসলে সে রিজিওনাল ইয়ে করতে পারবে না। বাংলাদেশের আমি মনে করি অন্তত উচিত হবে ভারত যদি নাই আসতে চায় আরও কোন কোন জায়গায় আসিয়ান বা আর কাউকে নিয়ে যদি নতুন কোনো জোট তৈরি করা যায়, রাদার সেই চেষ্টা করা উচিত। সার্কের ধারণাটা যখন হয়, আমি জানি না তখন হয়তো সামহাও আপনি এর সাথে কোনো ইনভলভ ছিলেন বলে আমার যতদূর মনে পড়ে। তো এইটা যে স্বপ্ন নিয়ে করা হয়েছিল, এই বাস্তবতায় সার্কের প্রয়োজনীয়তা কতটা মনে করেন এবং চ্যালেঞ্জটা কোথায়? খুবই প্রয়োজন সার্কের। চ্যালেঞ্জটা হচ্ছে ভারত একেবারে স্টিরিওটাইপড, মানে বদ্ধমূল চিন্তাধারা, সেখান থেকে সরে আসতে চায় না। আমার অবাক লাগে যে একসময় কিন্তু মোদি সরাসরি লাহোরে যে ওই আপনার নওয়াজ শরীফের বাড়িতেও গিয়েছিল, ওরকম একটা মনোভাব ছিল। কিন্তু এখন এই মোদি অ্যাবসলিউটলি একটা এক্সট্রিমিস্ট মনোভাবে চলে গেছে, পাকিস্তানের সাথে কোনো কনস্ট্রাকটিভ পথে যেতেই চায় না। এবং এই থেকে ভারতকে কিভাবে বের করে আনা যায় জানি না। যেমন আমাদের বাংলাদেশের অস্তিত্বকে এখন তারা বলে, পশ্চিমবাংলার এক এক্সপার্ট এই শব্দগুলো ব্যবহার করেছে, শিবের গলে নীলকণ্ঠ, মানে গিলতেও পারে না আবার ছেড়ে দিতেও পারে না। আর জয়শঙ্কর তো প্রায় 6 মাস আগে বলেই বসছে সরাসরি, ক্রিয়েশন অফ বাংলাদেশ ওয়াজ এ গ্রেট মিস্টেক ফর দ্য সিকিউরিটি অফ দ্য নর্থ ইস্ট। এইরকম ভাষায় সে বলেছে এমন সময় যখন বাংলাদেশের সাথে তাদের সম্পর্ক খুব ভালো ছিল, একজন জার্মান জার্নালিস্টকে। এবং আপনি যদি জয়শঙ্করের ইন্টারভিউসগুলোর রেকর্ড খুঁজে দেখেন না, দেখবেন যে ক্রিয়েশন অফ বাংলাদেশকে সে পর্যন্ত চ্যালেঞ্জ করেছে। এখানেই হচ্ছে বড় বাধা ভারতের, যে এই এক্সপ্যানশন পলিসি, এটা কোনোভাবেই সার্কের আইডিয়ার সাথে মিলছে না, যার কারণে পৃথিবীর অন্যান্য সব জায়গা থেকে আমরা অনেক পিছিয়ে গিয়েছি। যদি ভারতে একটা টলারেন্ট সরকার থাকতো তাহলে আমরা, দেখেন কি সুন্দর, ঢাকা থেকে করাচি ট্রেনে যাওয়া, ঢাকা থেকে লাহোরে ট্রেনে যাওয়া, পেশাওয়ারে ট্রেনে যাওয়া, উইথ স্টপ ওভার্স ইন পাটনা, লখনৌ, আম্বালা, তারপরে অমৃতসর হয়ে লাহোর,
3 দিনে, এটা বোধহয় সবচেয়ে পপুলার ট্রেন জার্নি হতে পারত, এবং ভারতীয়রাও এই ট্রেনে করে যেত। আমাদের এত অসাধারণ মানে এই সাবকন্টিনেন্টে ভিন্নতা রয়েছে, আলাদা আলাদা জাতি বৈচিত্র্য রয়েছে। ভারতের ইন্টারনাল ট্রেন জার্নি দেখেন কত ডেভেলপড, অথচ আমরা পাকিস্তান, বাংলাদেশ, আমরা এর ইউটিলিটি পাচ্ছি না। এই দুটো এই সামান্য কমন সেন্সটুকুও ভারতীয় লেখকরা স্থান দিতে চায় না। যে আমরা একদম শেষ পর্যায়ে একটা ছোট্ট প্রশ্ন করবো দুজনকে, ডাক্তার জাহিদুর রহমান। সেটা হলো যে বাংলাদেশ এবং ভারতের যে সম্পর্কের বর্তমান যে প্রেক্ষাপট, যে অবনতি, আমাদের যেহেতু প্রতিবেশী বন্ধুসুলভ, আমরা সমতার ভিত্তিতে সম্পর্ক চাই এবং সেটা হতে হবে। যদি কোনো কারণে টেনশন বিল্ড করে, মানে আমরা নিজেরাই এটা সমাধান করতে পারবো কিনা, বা তৃতীয় কোনো দেশে এখানে কোনো সহযোগিতা করতে পারে কিনা? তৃতীয় দেশের সহযোগিতা হবে না, তবে আমি মনে করি উত্তেজনা আর খুব বেশি লম্বা সময় চলবে না, কারণ ভারত এটা অ্যাফোর্ড করতে পারে না। কেন বলছি? আমরা জানি ভারতের সাথে আমাদের বিরাট বাণিজ্য আছে, ভারত 13-14 বিলিয়ন ডলার ইম্পোর্ট করে। আমি দেখলাম তাদের মিডিয়ার লোকজন বলছে এটা কোনো টাকাই না, কিন্তু ওদের বিশাল ঘাটতি, ভুল তথ্য আছে। এই 13 বিলিয়ন আমরা ইম্পোর্ট করি। আমাদের মানুষজন ভারতের শিক্ষা, চিকিৎসা এবং বেড়াতে যাওয়ায় কত বিলিয়ন খরচ করে আপনি সেটা হিসাব করুন। ভারতীয়রা আমাদের দেশ থেকে উপার্জন করে আরও যে 10 বিলিয়ন নিয়ে যাচ্ছে, অঙ্কটা কিন্তু বিরাট। আমরা এর মধ্যেই দেখছি পশ্চিমবঙ্গের হোটেল মালিক, দোকান মালিক, তারা হাপিত্তেশ করছে। সব খুব দীর্ঘ সময় আসলে হবে না, এবং এই সংকট চলতে থাকলে একটা কথা বলা হয়, পৃথিবীতে সোর্সিংয়ের আসলে প্রচুর জায়গা আছে। আপনি দীর্ঘদিনের অভ্যস্তা, সুবিধার কারণে আপনি এটা করেন। সোর্সিং যদি বাংলাদেশের ব্যবসায়ীরা অন্য জায়গায় চলে যায়, আমরা তো টাকা দিয়ে কিনি। ভারতীয়দের কথা শুনলে অবশ্য মনে হয় তারা আমাদেরকে দেয়, ওরা বলে আমরা তার এটা দেবো না, সো মানে বিনা পয়সায় দেয়। সো আপনি যখন টাকা খরচ করবেন, আপনি অনেক জায়গায় অল্টারনেটিভ সোর্সিং করতে পারবেন। ফলে আমি বিশ্বাস করি যে ভারত খুব অল্প সময়ের মধ্যে, তার মৌখিক রেটরিক কিছু থাকবেই, কারণ তাদের অভ্যন্তরীণ রাজনীতি আছে এবং বিধানসভা নির্বাচন আছে পশ্চিমবঙ্গের 26 সালের মার্চ এপ্রিলে, সো ওটা কমে আসবে। আর যদি বড় সংকট হয়ে যায়, আমার মনে হয় না যে মধ্যস্থতা করার মতো কেউ আছে, এবং ট্রাম্পের সময় আমি আসলে এই সম্ভাবনা খুবই কম দেখি। আগে যদি বাইডেন থাকতো বা একটা ডেমোক্রেটিক সরকার থাকতো, তাদের জায়গা থেকে কিন্তু এক ধরনের বাংলাদেশের এই টেনশন এসকালেট করার ক্ষেত্রে ডেটারেন্ট হিসাবে কাজ করতে পারতো। ট্রাম্প সরাসরি কোনো কোয়ার্সিভ কিছু করবে না হয়তো, কিন্তু ডেটারেন্ট হিসাবে যে কাজ করতো, সেই কাজটা ট্রাম্প সরকার আসলে করবে না। কারণ আমি এটুকু বলে শেষ করি, ট্রাম্প আসলে রিপাবলিকান না, মানে ও রিপাবলিকান দল থেকে নির্বাচিত হয়েছে, ও ট্রাম্প। এই জন্য ওর জন্য একটা ট্রাম্পিজম একটা টার্ম আছে। ধরুন অন্য কেউ যদি নির্বাচিত হতো, ওনার সাথে তো ওই যে ওনার ভাইস প্রেসিডেন্ট ছিল মাইকেল পেন্স, ইলেকশন করতে চেয়েছিলেন, উনি একজন টিপিক্যাল রিপাবলিকান প্রেসিডেন্ট হতেন, তাহলেও কিন্তু সম্ভাবনা ছিল। কিন্তু ট্রাম্প ইজ এ ডিফারেন্ট পারসন।